আন্দোলনে যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাদের এক শিক্ষার্থীর কাছে ওয়াকি টকি পাওয়া গেল। তো ওয়াকি টকি এমন একটা জিনিস, এটা আসলে সবার কাছে থাকে না। কেন এদের কাছে ওয়াকি টকি আসলো, কোথা থেকে আসলো, কি মনে হয় আপনার? এটা অবশ্যই গভর্নমেন্ট বের করবে। আন্দোলন তো আমরা করছিলাম জুলাই, আমরা তো ওয়াকি টকি ইউজ করি নাই। জুলাই আরো সিরিয়াস মুভমেন্ট হয়েছে না, আমরা তো ওয়াকি টকি ইউজ করি না। যদি ওয়াকি টকিটা সত্য হয়ে থাকে এটা গভর্নমেন্টের দায়িত্ব, এটা আন্দোলনটা মানে পিছনে অন্য কেউ কোনোভাবে কোঅপারেট করতেছে কেন। তবে আন্দোলন যেভাবেই হোক না কেন, শিক্ষার্থীকে সরাসরি পিছনে কেউ কোঅপারেট করতেছে, মেকানিজম করতেছে, এভাবে ইন জেনারেল বলা যাবে না। কারণ দেশে যখন যে কোনো মুভমেন্ট হবে, এর আগে যখন ইন্টারিম পিরিয়ডে মুভমেন্ট হতো, বিএনপি পিছন থেকে আশকারা দিত। আচ্ছা, কারণ ইন্টারিমকে জ্বালাই দেওয়া হবে। এখন বিএনপির বিরুদ্ধে যখন বিএনপির অপোনেন্ট যারা তারা আশকারা দেবে, আওয়ামী লীগ আশকারা দিবে, বিএনপির বিরুদ্ধে দিতে পারে। ওকে, আমরা রাইট কোন আন্দোলনে আমরা হেল্প করবো নিশ্চয়ই, কিন্তু আপনি যখন শিক্ষার্থীকে ইগনোর করবেন। কিন্তু ওয়াকি টকের যে আলাপ, সেটা আমার চোখে পড়ে না। যদি পড়ে থাকে, এটা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে ইনস্ট্যান্ট ক্লিয়ার করা এটা। কিন্তু আপনি শিক্ষার্থীকে ক্রাইসিস দিয়ে যদি না রাখতেন, যদি এরকম হইতো যে শিক্ষামন্ত্রী ফার্স্ট আওয়ার এটা ডিল করছেন এবং সাথে সাথে পারফেক্টলি অ্যাড্রেস করছেন, তিনি এটাকে ওন করছেন, মন্ত্রণালয় থেকে একটা ডিসিশন আসতে কত সময় লাগা প্রয়োজন বলে আপনার মনে হয়? দেখুন, এই বোর্ড পরীক্ষা তো আসলে আমরাও পরীক্ষার্থী ছিলাম, আপনিও পরীক্ষার্থী ছিলেন, ফরহাদ সাহেব পরীক্ষা দিয়েছেন। এটা একটা অনেক বড় বিষয় সাধারণ শিক্ষার্থীদের কাছে। আমি মনে করি যে এই গভর্নমেন্ট শিক্ষার্থী বান্ধব গভর্নমেন্ট। শিক্ষা খাতে এ যাবৎকালে সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন। শিক্ষা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, বৃহৎ পরিকল্পনা। তো প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, আমরা মনে করি ঢালাওভাবে যে আপনি আমাদেরকে অভিযোগ দিবেন, আমরা সেটা মানতে রাজি নই। সমস্যা হবে, সেই সমস্যা আমরা উত্তরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাব। কিন্তু আপনার প্রেসিডেন্ট যে বক্তব্য দিলেন শিক্ষা শিশু সুলভ একটু আগে, এটা কখনোই কাম্য নয়। আমি আপনাকে উদাহরণ দেই। এই যে এত বড় একটা পরীক্ষা হইলো, দুইটা প্রশ্নে ভুল হলো, সে ভুল কিন্তু ছাপার ভুল না। ছাপার যদি ভুল হইতো, মানে আকারিকার ভুল হচ্ছে। শুনেন, আমি শেষ করতে আসছি আমরা এই আলাপে আসছি, আমাদের আরেকজন অতিথির কাছে যেতে হবে। সৈকত আরিফ, আপনি এতক্ষণ ধরে আলোচনাটা শুনছিলেন যে এই যে দুই দলের পাল্টাপাল্টি, একজনকে ব্লেম করা, এবং আমরা বেশ কয়েকটি মিছিলের কথা শুনলাম, ওয়াকি টকির গল্প শুনলাম, সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে আসলে কেন এখনো পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা? ধন্যবাদ। যারা আমাদেরকে শুনছেন তাদের সকলকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে এইচএসসি শিক্ষার্থীদের এই যে আন্দোলনটা শুরু হয়েছে, সেটার একটা প্রেক্ষাপট আছে। এটা সত্য যে বন্যার কারণে চট্টগ্রাম মোটামুটি তলিয়ে গেছে এই অর্থে না, মানে বন্যা হয়েছে, ফলে ওইখানে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। এবং বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় আমরা তো দেখেছি কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের জায়গাটা তৈরি হয়েছে। এবং এটা খুব ভালো হইতো যদি সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা যদি পরীক্ষাটা স্থগিত করতেন এবং এই সিদ্ধান্তটা দ্রুত জানিয়ে দেওয়া যেত। এবং সেটার ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি যে পরের দিন শিক্ষামন্ত্রী যখন তার পদত্যাগের দাবি উঠেছে, যেটা ফরহাদ কিছুটা বলার চেষ্টা করেছেন, যে এটা ঠিক যে যখন পর্যন্ত আমরা, এটা তো বাংলাদেশের আগেও দেখে আসছি, যে একটা এক্সট্রিম মোমেন্ট আসার আগ পর্যন্ত আমাদের সরকারের কানে আসলে পানি ঢোকে না। তো সেটার একটা সমস্যা তো নিশ্চয়ই আছে। কিন্তু এরপরেও আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, শিক্ষামন্ত্রী নিজের সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবং পরবর্তীতে এই যে 6 দফা দাবি, আমি আজকে সন্ধ্যার সময় দেখছিলাম যে সচিবালয়, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিটা সরিয়েও আনা হয়েছিল। এইটা আবার শাহবাগ থেকে আবার পুনরায় ঘোষণা করা হয়েছে। তো এবং দাবিগুলোর মধ্যে ওভারঅল আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখব যে এইটা আসলে একটা অর্গানাইজড মুভমেন্ট, এটা দেখে আমার কখনোই মনে হয় না, বরং এটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং এক একজন এক এক দাবি আকারে সামনে নিয়ে আসতেছেন, তার যা যা দাবি সেটা সামনে নিয়ে আসতেছেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখেন যে শিক্ষামন্ত্রীর যে কথাটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, এইটা কিন্তু তার একটা ব্যক্তিগত আলাপের, মানে তিনি ফোনে একজনের সাথে কথা বলছিলেন, ফলে সেই আলাপটা ভিডিও করে ছেড়ে দেওয়া, এইটা কিন্তু খুব একটা অনুচিত কাজ। এবং আমি দেখলাম যে এইটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে না। মানে এইটা তো হাসিনা আমলে আমরা দেখছি, এটা হাসিনার সময় ছিল যে বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীরা কিংবা তার বিরোধী যে কোনো কেউ ফোনে একটা কথা বলছেন, সেটাকে কেন্দ্র করে সেটা তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তো এই চর্চা থেকে আমাদের বের হয়ে আলাপ নিয়ে তো আসলে আমরা এই চর্চা, মানে ফোনে আমি কার সাথে কথা বলছি সেটা নিশ্চয়ই একটা আপনি রেকর্ড করে এটা পাবলিশ বলাটা উচিত না। মানে এবং এইটা নিয়ে আমি দেখলাম যে আন্দোলনের মেরিট নিয়ে অনেক প্রশ্ন আছে, এটা আমাদের সকলের মধ্যেও আছে। কারণ আন্দোলনে যে সকল দাবি উত্থাপন করা হচ্ছে সেগুলো নিয়েও নানা ধরনের, যেরকম আমি
সচিবালয়ের সামনে আজকে যে 6 দফা করা হয়েছে, 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে, তার একটা দাবি দেখলাম যে পরীক্ষার হলে গার্ড অনেক শক্তিশালী, মানে হার্ড হচ্ছে, সেটা কমাইতে একটু হবে, এরকম 6 নম্বর দাবি দুর্বল যেটা। করতে হবে। তো এই ধরনের দাবিতে নিশ্চয়ই অযৌক্তিক। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরাও হবেন না। কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি বিরোধী দলের নেতাদের পক্ষ থেকে দেখতেছি যে এইটাকে তারা একটা রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছেন। মানে বিরোধী দলের নেতাদের বলতে আমি দেখছি যে এনসিপির নেতৃত্বরা বিশেষত, তারা দেখলাম যে বিভিন্নভাবে এই ছাত্রদের কিভাবে উস্কে দেওয়া যায় সেইটার জায়গা। আমি ছাত্র শিবিরের সভাপতির বক্তব্যটা দেখে এখানে ঢুকি নাই। ছাত্রদলের উনি যদি নয় বলে দিগন্তে থাকেন, আছেন, ছাত্রদলের ভাই যদি বলে থাকেন এবং যদি সত্যি হয়, এটা আমি বলবো যে এটা খুবই অদায়িত্বশীল একটা ভূমিকা হয়েছে। আমি দেখলাম গতকাল হাসনাত আব্দুল্লাহ, যিনি এমপি, একজন সংসদ সদস্য, তিনি হচ্ছে যে বক্তব্য দিচ্ছিলেন যে এইখানে এই শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই শিক্ষার্থীদের আন্দোলনের উপরে মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে। মানে যে কোনো কিছু একটা আন্দোলন যেটা ওই অর্থে কোড আনকোড যে মেরিটের নিয়ে প্রশ্ন আছে, সেই আন্দোলন তুলেই আপনি এটাকে উস্কানি দেওয়াটা একটা দায়িত্বশীল রাজনৈতিক কর্মী আকারে এটা একদমই অনুচিত। সেটা যদি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমি শুনছি, যদি ছাত্র শিবিরের সভাপতি বলে থাকেন, আমি বলবো এটা একটা অনুচিত কাজ হয়েছে। এবং এইটা ঠিক যে এইটার ক্ষেত্রে সরকারেরও যত দ্রুত রিঅ্যাক্ট করা দরকার ছিল সেই জায়গাটা হয় না। এবং আমার মনে হচ্ছে এরপরে শিক্ষামন্ত্রী এটার জন্য ক্ষমা চেয়েছেন এবং পরবর্তীতে এই পরীক্ষাটা চট্টগ্রামের যখন পরীক্ষা নেওয়া হবে সেটার সাথে প্রয়োজনে পরীক্ষাটা নেওয়া হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমি দাবি দেখলাম যে আন্দোলনে, মানে সচিবালয়ের আন্দোলন থেকে এসেছে যে তাদের অনেকে আবার মানে চট্টগ্রামের সাথে পরীক্ষাটা দিতে চান, কিন্তু পরেরটার চেয়ে যদি আগেরটার রেজাল্ট ভালো হয়, মানে যেটা অলরেডি তারা দিচ্ছেন এইটার রেজাল্ট যদি ভালো হয়, সেটা পরেরটাও count করা যেটা উনি দিবেন এর মধ্যে যেটা রেজাল্ট ভালো হবে সেটা কাউন্ট করতে হবে। তো এই ধরনের মানে আন্দোলনের দাবিগুলো আসছে যেগুলো আসলে ওই অর্থে গ্রহণযোগ্য না। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে, এবং এইটার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে, মানে এটা বিশেষত জুলাইয়ের পরে আমরা দেখেছি যে নানা জায়গায় আন্দোলনের নামে যে ধরনের যে একটা কিছু দাবি করলেই সেটা পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে একজন শিক্ষার্থী এবং এটা টিভিতেও এসেছে, ভিডিও ফুটেজে আমরা দেখলাম যে একজন শিক্ষার্থী বলছেন যে আমরা পরীক্ষা দিব, যদি পরীক্ষায় ফেল করি তাহলে তাদের দোষ। মানে এমন বক্তব্য আমরা পাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে। তো দায়িত্বশীল আচরণ তারা করবে, দায়িত্বশীল বক্তব্য দেবে, সেই আশা হয়তো আমরা তাদের কাছ থেকে করি না। কিন্তু এর পেছনে কোনো ইন্ধন আপনি দেখেন কিনা? ইন্ধনের ক্ষেত্রে আমি স্বাভাবিকভাবে ছাত্রদের আন্দোলনকে জেনারেলাইজ করব না, হয়তোবা কিছু ক্ষোভের জায়গা নিশ্চয়ই আছে, কিন্তু আমি দেখছিলাম যে ধরেন এইটা একটা মেজর সমস্যা আকারে কিন্তু সামনে আসে না। আমরা যদি দেখি যে এইবারে এইচএসসি পরীক্ষায় প্রায় 12 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন, তাদের খুবই ছোট একটা অংশ আন্দোলনে আছেন, এটা কোনো সমস্যা না, কিন্তু আমি বলছি যে এটা একটা সংখ্যার জায়গা আর কি। এবং আন্দোলনটার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এইটা নিজেদের মধ্যে তাদের সমন্বয়ের অভাবে, এবং এটা কিন্তু একটা আন্দোলন আকারে গড়ে ওঠে না, বরঞ্চ ব্যাপারটার ক্ষেত্রে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় তো যে এখন যেহেতু অনেক বেশি হাইপ পাওয়া যায় বিভিন্ন কিছুতে, এইটাও আমার কাছে মনে হচ্ছে একটা অনুঘটক আকারে যে একটা শিক্ষার্থীরা একটা কিছু করছেন, হয়তো 10-15 জন শিক্ষার্থী মিলে একটা কিছু করছেন এবং ওইখানে সোশ্যাল মিডিয়া এটা এমনভাবে পোর্ট্রেট করতেছেন যেটা একটা অনেক বড় আন্দোলন হচ্ছেন। এবং এইটার ক্ষেত্রে মানে আমি বলছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের যে অদায়িত্বশীল ভূমিকা সেইটা বরং এই সমস্যাটাকে আরো বেশি উস্কে দিচ্ছে। ফলে আমাদের তো এখানে একটা মানে সমাধানের পথে আগানো দরকার। এই যে আমরা আন্দোলনের দাবির মেরিট আছে কি নাই, এটার ভিত্তিতে তো একটা আন্দোলনের প্রতি মানুষের সমর্থন থাকবে কি থাকবে না সেটা প্রমাণিত হয়। তো সেই জায়গাটা বিবেচনা না করে যখন আমাদের সংসদ সদস্যরা, বিশেষত এনসিপির নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, তারা যদি এই ধরনের বক্তব্য রাখেন, সেটা আমার মনে হয় যে একদমই অনুচিত হবে এবং দায়িত্বশীল আচরণ।